সো প্রথমে আইসিটি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করব। লার্নিং আছে। আইসিটি কিন্তু আমি শুধু 2টা ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব না, আমি পুরো কোয়েশ্চেনটাই 96 থেকে পুরো কোয়েশ্চেনটাই একটু দেখব। কারণ এটা এর আগের বছরের প্রশ্নগুলি দেখাটা আমার জন্য জরুরি, কারণ এর আগের বছরের প্রশ্ন দেখলে সেটা আমার জন্য একটু ভ্যালু অ্যাড করবে, একটু ভ্যালু অ্যাড করবে। সেভেন ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন ব্রড কোয়েশ্চেন 4টা আসছে, 2টা দিতে হবে। এখানে হোয়াট আর দ্য মেজর থ্রেটস ইন সাইবার সিকিউরিটি, classify and explain three common types of cyber attack that specifically target banks and their customer. Cyber attack কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে প্রশ্ন হয়েছে। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট গভর্নেন্স, আউটলাইন দ্য কি স্টেপস এ ব্যাংক শুড ফলো টু এনশিওর কমপ্লায়েন্স উইথ আইসিটি সিকিউরিটি গাইডলাইন্স ইস্যুড বাই বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন সোজা, কিন্তু এটা দুইটা কিন্তু প্রথম চ্যাপ্টারের প্রশ্ন না। হ্যাঁ, মানে প্রশ্নটা আসলে প্রশ্ন দুইটা সোজা, কিন্তু আমরা সবাই স্বাভাবিকভাবে এক্সপেক্ট করি কোন একটা পরীক্ষা দিতে গেলে যে উম, প্রশ্নটা আমার প্রথম চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্নটা হবে এবং আমার পরিচিত জর্নালের হবে, এটা স্বাভাবিক। আর টিচাররা আবার এটাকে একটু একটু চেঞ্জ করে অনেক সময় এমন করে যে আপনার দেখা গেল যে নিজের পরিচিত জায়গা থেকে না দিয়ে অন্য জায়গা থেকে প্রশ্ন দিয়ে আপনাকে একটু পারপ্লেক্স করে ফেলে, যে ও একটু মানে একটু চিন্তা করুক যে ওর আসলে প্রশ্নগুলি কমন পড়ছে কিনা, এবং ও প্রপার ওয়েতে যদি কোশ্চেন কমন না পড়ে তাহলে ও পরীক্ষা একটু মানে প্রেসারে পড়ে যাবে। এই মেন্টালিটি নিয়ে অনেক সময় পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা একটু মানে শুরুর প্রশ্নটা একটু এলোমেলো করে। যদিও এখানে শুরুর যে 2টা প্রশ্ন আসছে এই 2টা প্রশ্ন নট ব্যাড, বাট আমাদের প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু এখান থেকে হয়নি। 2 নম্বর প্রশ্ন, ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন বিজনেস কন্টিনিউটি প্ল্যান অ্যান্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান, discuss how these two framework work together to support banks operational resilience। ভালো প্রশ্ন, এবং ঠিক উল্টাপাল্টা প্রশ্ন না। হ্যাঁ, ভালো প্রশ্ন। এক্সপ্লেন দ্য কি ডিজাস্টার রিকভারি ম্যাট্রিক্স। রিকভারি ম্যাট্রিক্স রিলেটেড যে প্রশ্নটা আছে এটা একটু আনকমন। হ্যাঁ, এটা একটু আনকমন প্রশ্ন। জাভিয়ারই আছে। জাভিয়ার কেন বল? নেক্সট 3 নম্বরে হচ্ছে, ডু ইউ বিলিভ দ্যাট ডিজিটাল সিগনেচার এনহ্যান্স ট্রানজেকশনাল সিকিউরিটি? Present three practical use cases of digital signature in everyday banking, highlighting their role। ভালো প্রশ্ন, ইন্টেলেকচুয়াল প্রশ্ন, এটা বইতে আছে। ডিফারেন্স বিটুইন ফিনটেক অ্যান্ড টেকফিন, এটা লাস্ট চ্যাপ্টারের প্রশ্ন, কমন প্রশ্ন। ডিসকাস দ্য এমার্জিং টেকনোলজি ট্রেন্ড ইন ব্যাংকিং অ্যান্ড ফোরকাস্ট দেয়ার ইম্প্যাক্ট ওভার দ্য নেক্সট 5 years, ফোরকাস্টিং দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভালো প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবারও আসবে। What is Security Operation Center and how this is different from traditional ICT security monitoring in terms of function, scope and threat management? এটা বানিয়ে লেখার প্রশ্ন। ঠিক আছে, বানিয়ে লেখার প্রশ্ন। খুব কমন যে প্রশ্নটা বলা যাবে না, একটু আনকমন প্রশ্নই আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। পার্ট বি, ম্যাথমেটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্যাল পার্টে প্রথমে একটা ম্যাথ আসছে, এটা যোগ বিয়োগের ম্যাথ। আমি যদি বলতে ভুল না করি এটা জাস্ট যোগ বিয়োগের ম্যাথ। ঠিক আছে, একটা এটিএম বুথে এত টাকার এত পার্সেন্ট রাখা হলো, ইন্টারেস্ট রেট এত হলে এটা হইলে ওইটা হইলে কি খাবে কিভাবে কি করব, সেটা ক্যালকুলেশন করতে বলছে। সোজা ম্যাথ। 2 নম্বর হচ্ছে এফএক্স ব্যাংক কারেন্টলি স্পেন্ড এত ম্যান আওয়ার্স পার আওয়ার, এইটাও অ্যাজ ইউজুয়াল ম্যাথ। মানে সিকিউরিটি গার্ড, আইসিটি কস্ট, আইসিটি ইনস্ট্রুমেন্ট বাই, সেল, এই রিলেটেড দৈনন্দিন জীবনের আমাদের মানে বাজার করা, সংসারের খরচপাতি মেটানোর জন্য টেকনিক্যাল ইস্যুস যা যা আছে সব জিনিসগুলিকে অ্যাকুমুলেট করে আইসিটির ম্যাথ হয়। নট সো টাফ, নট সো টাফ। কেস স্টাডি ইস্যু এ মোবাইল অ্যাপ। একটা মোবাইল অ্যাপ নিয়ে আসছে, মানে মোবাইল অ্যাপ নিয়ে এটাকে যদি সুন্দরভাবে বলি, এটা কোথা থেকে আসছে, এটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে আসছে। এম এফ এস যেটাকে আমি বলি সেখান থেকে আসছে। প্রথম পার্ট,
দ্বিতীয় পার্ট আসছে, বাট ইট ইজ ভেরি গুড, যে 4 6 4 6 ছোট ছোট 4টা প্রশ্ন দিয়েছে। আপনি ব্রড কোশ্চেনের মতো এটাকে অ্যান্সার কম্বাইন করে লিখবেন। লিখলে আপনি আপনার মতো করে মার্কস ক্যারি করতে পারবেন। 15 সেপ্টেম্বর 2025, a senior corporate customer received a fraudulent SMS stating your internet banking will be blocked on day due to এত, click the link to verify। মানে কি, আপনার ফান্ড হ্যাক করবে না? এটা তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, হ্যাঁ, ফান্ড হ্যাক করবে। সো ফান্ড হ্যাক করা নিয়ে পরের কেসটা দিয়েছে, মানে যথেষ্ট রিলেভেন্ট কেস স্টাডি ফর আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট। আইসিটিতে যারা পড়বেন, পরীক্ষা দিবেন, এর চেয়ে ব্লেসিং কেস স্টাডি আর কিছু হতে পারে না। ব্লেসিং কেস স্টাডি বলেছি আমি। ব্লেসিং কেস স্টাডি বলার কারণ হচ্ছে, মানে এটা আপনি নিজের লাইফে প্র্যাকটিস পান। আপনাকে যদি কেউ একজন একটা অপরিচিত একটা লিঙ্কের আসলে, ইউ নেভার এক্সেস দ্যাট লিঙ্ক, বিকজ আপনি জানেন এই লিঙ্কটা এক্সেস করলে আমার আইডি পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আইডি পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা, হ্যাক যদি হয়, তাহলে মাই ফান্ড উইল কুইট। সো আই এম সো প্লিজড অ্যাবাউট কেস স্টাডি ফর আইসিটি, যেখানে আমার মানে ক্রেডিট অপারেশনের কেস স্টাডিতে একটু লেস স্যাটিসফ্যাকশন ছিল, বাট আইসিটির কেস স্টাডি ইজ ফ্যাবুলাস, খুবই রিলেভেন্ট। এবং আইসিটি কে ফোকাস করে করা, এটা ভালো, আইসিটি কে ফোকাস করে করা। এবারে কেস স্টাডির জন্য এআই খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে অ্যালার্মিং যে সিনারিওগুলি আছে, যেটা যে ব্যাংকারের কাজ সহজ করে দেয়, আগের তুলনায় কর্মঘন্টা কম লাগে, কম মানুষ দিয়ে বেশি কাজ করা যায়, এইটা। তারপরে হচ্ছে অলওয়েজ আইসিটি সিকিউরিটি ইস্যুসটা ডেফিনেটলি ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টার্মিনোলজি, এখানে আসছে 3 6 7 8টা, 8টা থেকে 5টা লিখতে হবে, কমন পড়ে যায় এখান থেকে। ভালো জিনিস যদি 5টা আসে, ব্রিফলি এক্সপ্লেন এনি 5, শর্ট নোট আসছে 5টা। এবং শর্ট নোট ক্ষেত্রে প্রথমে আসছে ডিফাইন, মানে লাস্টের দিক থেকে পড়ে যাচ্ছি, ডিফাইন চেঞ্জেস অফ এআই অ্যাডাপ্টেশন ইন ব্যাংকিং অফ বাংলাদেশ। ভালো প্রশ্ন। রাইট লিমিটেশন অফ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যান্ড রিকমেন্ডেড দ্য অল্টারনেটিভ। অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসছে। তারপরে হচ্ছে ইআরপি আসছে। ইআরপি খুব ইম্পর্টেন্ট, ইআরপি সবসময় আসে, সবসময় ইম্পর্টেন্ট এটা। তারপরে হচ্ছে প্রথম দিকে, হোয়াট ইজ ইন্টারঅপারেবিলিটি ইন দ্য কনটেক্সট অফ ডিজিটাল ব্যাংকিং, আনকমন। এক্সপ্লেন সিগনিফিকেন্স অফ মেকার চেকার কনসেপ্ট ইন ব্যাংকিং সফটওয়্যার, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং একজন অনেক বেশি, মানে অ্যাডভান্টেজ নিতে পারবে না। বাংলা কোশ্চেনের পার্ট, গণিত, ম্যাথ দিয়েছে, হ্যাঁ, কেস স্টাডিটা ব্যাখ্যা করেছে। সো চাইলে কেউ বাংলা দিতে পারে কমপ্লিট কোয়েশ্চেন। কমপ্লিট কোয়েশ্চেন যদি কেউ মনে করেন যে আই উইল আই উইল অ্যান্সার ইন বাংলা কমপ্লিট কোয়েশ্চেন, তাহলে লিখতে পারেন। এবং তবে এখানে বাংলা লেখার ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে হবে, কারণ আইসিটিতে অনেক ইংরেজি ওয়ার্ডের বাংলা নাই। ঠিক আছে, আইসিটি অনেক ইংরেজি ওয়ার্ডের বাংলা নাই, তখন সেগুলিকে ওই ইংরেজি ওয়ার্ডটাকেই বাংলার মধ্যে দিয়ে চালাই দিতে হয়। যেমন এই যে অথেন্টিকেশন ভার্সেস অথরাইজেশন, এটা ডেফিনেটলি ইংরেজি প্রশ্নে অথেন্টিকেশন ভার্সেস অথরাইজেশন ছিল। বাংলা প্রশ্নের তো এটা থেকে বাংলা লেখা দরকার ছিল, কিন্তু এটা দেখেন বাংলা লেখা নাই, ওরা অথেন্টিকেশন ভার্সেস অথরাইজেশন কথাটাই লিখছে। সো বাংলা লিখে নেয়, মানে আপনাকে লিখতে গেলে তো এটা ইংরেজি ওয়ার্ডিংটা লিখেই তারপরে লিখতে হবে। এবং প্রশ্নের ভিতরে যত জায়গায় লিখবেন অথরাইজেশন মানে এটা, অথরাইজেশন এইটা, অথেন্টিকেশন মানে এটা, অথেন্টিকেশন এটা, মানে ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। পরের সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন, এখানে লিখছে ডিজিটাল ব্যাংকিং এর প্রেক্ষাপটে ইন্টারোপেরেবিলিটি বলতে কি বোঝায়। পরের প্রশ্ন লিখছে ব্যাংকিং সফটওয়্যারে মেকার এবং চেকারের ধারণার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একটি ব্যাংক কিভাবে ইনসাইড থ্রেট থেকে সংগৃহীত হয়। তারপরের প্রশ্ন, ডিজিটাল ব্যাংকিং এ বিহেভিয়ারাল অথেন্টিকেশন কিভাবে নিরাপত্তা এবং গ্রাহকের সন্তুষ্টি অর্জন করায়। সো যারা বাংলা পরীক্ষা দিবেন,
ওয়ার্ড সিলেকশন এবং ওয়ার্ড সিলেকশনের বিভিন্ন পার্টে সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে পড়বেন। আমি কিন্তু ধরেন একটা প্রশ্ন বলে দিচ্ছি এখন, এই যে ইআরপি সফটওয়্যার, এই একটা ওয়ার্ড ইআরপি সফটওয়্যার, আপনাদের পরীক্ষায় ইআরপি সফটওয়্যারটা আসবে হয় ব্রড কোশ্চেন, না হয় সংক্ষিপ্ত প্রশ্ন, না হয় পার্থক্য, না হয় যে কোনো জায়গায় ইআরপিটা থাকবেই। বাংলাদেশের প্রেক্ষাপটে এআই এর চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাও থাকবে, এআইটাও এবার থাকবে, এর যে কোনো পার্ট নিয়ে এবার পরীক্ষার প্রশ্ন থাকবে। So, বাংলা দিতে চাইলে বাংলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। গত বছরের প্রশ্নটা খুব কঠিন না, রিলিভেন্ট প্রশ্নই ছিল গত বছরের প্রশ্নটা। আমি যদি এর আগের বছরের প্রশ্নটা একটু দেখি, মানে গত বছরের আগের বছর, তাহলে আমরা কি দেখব। কিন্তু আইসিটির ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে আইসিটিতে কখনো আপনার আসে না, আইসিটির ম্যাথটা উল্টাপাল্টা আসে না। ঠিক আছে, আইসিটি ম্যাথটা বরাবরই সোজা আসে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম, আপনি যদি বুঝে করতে পারেন তাহলে ওই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েই আপনার মোটামুটি কাভার আপ হয়ে যাবে। এই হচ্ছে আগের প্রশ্ন। দেখেন, সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসছে, 4% এবং দেখা যাচ্ছে আশা করছি, আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই দ্য মেজর অ্যাক্টস অফ আইসিটি রিস্ক ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপরে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ আইসি গাইডলাইন ইন আইসিটি সিকিউরিটি ফর ব্যাংক এন্ড নন ব্যাংক। আচ্ছা, একটা কথা বুঝেন, আইসিটি সিকিউরিটি থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে 10 মার্কস, যেটা আপনারা দেখেছেন যে গত বছর আসছে, তার আগের বছর আসছে। কেউ একজন আনমিউট আছেন, কে আছেন? আমি, হ্যাঁ, মহিবুর রহমান ভাইয়া, আপনি তো আনমিউট। হ্যাঁ, আনমিউট হয়েছে। সো আইসিটি রিস্ক নিয়ে আমাদের 10 মার্কসের প্রশ্ন থাকছে, ডিজিটাল ওয়ালেট এবং ট্রেডিশনাল ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংকের মাইগ্রেশন, ব্যাংক এনশিওর, এই যে দেখেন আগের পরীক্ষার প্রশ্ন আসছিল, এই যে interoperability and secure API integration between legacy system and modern digital system. What are the threats and idea of a financial institution evaluate and implement computerized approach like centralized and decentralized? Centralized, decentralized আমরা পড়বো একটু পরে, এটা ইম্পর্টেন্ট। 4টা প্রশ্ন অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, 2টা ম্যাথ, যোগ বিয়োগের ম্যাথ, খুব কঠিন ম্যাথ না। কেস স্টাডি, ট্রানজাকশন ভায়োলেশন ফেইলিউর ইন মোবাইল ব্যাংকিং সিস্টেম, এগেইন সেই কেস স্টাডি। আমরা এটা পড়েছি, এটা দেখেছি, সেভেন্থেও কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আসছে। কেস 2, ডেল্টা ব্যাংকস ফিনটেক এন্ড ফিউচার ব্যাংকিং ইনিশিয়েটিভস, একই রকম। সো কেস 1 এবং কেস 2 ধরনটা, স্ট্রাকচারটা একই রকম। কম্পেয়ার এবং কন্ট্রাস্ট মোটামুটি সোজা। তারপরে অ্যান্সার অল কোয়েশ্চেন্স আসছে। কত বছর সকল প্রশ্নের অ্যান্সার দিতে হবে, আইসিটি তে সকল প্রশ্নের অ্যান্সার দেওয়াটা একটু রিস্কি ক্যাটাগরি। যদি সকল প্রশ্নের অ্যান্সার দেওয়াটা যদি না বলে ওই আগের মতো করে সিঙ্গেল কোশ্চেনের অ্যান্সার এরকম যদি আসতো, তাহলে আইসিটি তে মানে 4টা প্রশ্ন উত্তর দাও, তাহলে ভালো হইতো। মানে টপিক্স বেস আসলে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, আর টপিক্স বেস না আসলে একটা দুইটা প্রশ্ন তো মিস হওয়ার সম্ভাবনা থাকেই। বাংলা, পুরো প্রশ্নই বাংলা থাকে, সো এখানে খুব হেজিটেশন ফিল করার দরকার নাই। ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন বা তার এর আগের অংশটুকু যেভাবে দায় চাই, এগুলির দিকে আমি আর মানে বেশি আলোকপাত না করি। এখানে 2টা পার্টে গত বছর, এর আগের বছর 10টা পার্থক্য দিয়ে আসছে, আর গত বছর আসছে 5টা শর্ট। সো এখানে আসলে ম্যাথমেটিক্যাল ইস্যুসটাকে প্রথম প্রায়োরিটি দেওয়াটা ঠিক হবে না।
আপনি ম্যাথমেটিক্যাল ইস্যুটাকে প্রথম প্রায়োরিটি দেওয়াটা ঠিক হবে না। আইসিটির ক্ষেত্রে ভালো করার মোক্ষম এবং ইম্পর্টেন্ট টুল হচ্ছে সিঙ্গেল ছোট জিনিসের ব্যাখ্যাটা পড়ে দেওয়া, পড়া, যেটা মানে কি মিন করেছে, ছোট ছোট জিনিসগুলিকে একটু জানা এবং ছোট ছোট জিনিসগুলির উপর অ্যাব্রিভিয়েশন বা ডেফিনেশনটাকে প্রিসাইজ এবং কনসাইজে একটু শেখা খুব জরুরি। কারণ কি কাকে বলে এই টাইপেরই দেখা গেল যে অনেকগুলি প্রশ্ন থাকে। কি কাকে বলে এই টাইপেরই দেখা গেল যে অনেকগুলি অনেকগুলি প্রশ্ন থাকে। এই জন্য আইসিটি তে ভালো করতে গেলে ছোটখাটো ইস্যুস গুলিকে একটু ভালোভাবে পড়তে হবে। নাও উই আর মুভিং, যে আমরা একটু বইটা নিয়ে আলোচনা করব, বইতে আসলে কি আছে। দিস ইজ আইসিটি বুক, আইবিবির বইটা। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কোন কোন এলিমেন্টস থাকে, ইলেকট্রনিক ব্যাংকিং এন্ড অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এ কোন কোন ইনগ্রেডিয়েন্ট বা কোন কোন অপশন গুলি রাখা হয় সেটা, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা অসুবিধা, অনলাইন ব্যাংকিং এর সুবিধা অসুবিধা। বড় দুইটা প্রশ্ন থাকে, সেটা পড়া। ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে কোন কোন কোড আমরা ব্যবহার করি, এটিএম, পজ মেশিন, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট, আইভিআর, আইভিআরটা খুব ইম্পর্টেন্ট, এবং নতুন করে এখন আবার নতুন করে অ্যাড হয়েছে কিউআর কোড। সো এগুলি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর এলিমেন্টস, এবং এগুলি ভালো করে দেখতে হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম অলওয়েজ কেস স্টাডি আসছে গত দুইবারে, এবারেও কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। এজেন্ট ব্যাংকিং আমি আসলে আইসিটি তে খুব বেশি ইম্পর্টেন্টনেস এজেন্ট ব্যাংকিং এর দেখি না। ই কমার্স এম কমার্স ইম্পর্টেন্ট, আসতে পারে দুইটার মধ্যে পার্থক্য, সম্পর্ক, চ্যালেঞ্জ, এই টাইপের। কম্পিউটার হার্ডওয়্যার, হার্ডওয়্যারের ক্ষেত্রে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসগুলি কি কি, সেগুলি কিভাবে কাজ করে, অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজগুলি কি, ল্যাঙ্গুয়েজ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায় ব্যাখ্যা করা, এবং ইন্টারনেট রিলেটেড বিভিন্ন টার্মস গুলিকে ঠিকঠাকভাবে মনে রাখা, এটা জরুরি, এটা আসে পরীক্ষায়। মোটামুটি যদি আমি মডিউল এটা চিন্তা করি, এগুলি হচ্ছে ইন্টারনেট রিলেটেড, এগুলি সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ এগুলি সব আমাদের দেখতে হবে, এই যে সব। হয়তো ইমেলটা দেখবো না, তারপরে যেমন এখানে ইন্টারনেট ভার্সেস ডব্লিউ, তারপরে হচ্ছে হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক, ওয়েব ব্রাউজার, ওয়েব পেজ, তারপরে এগুলি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ছোট ছোট করে হোয়াট ইজ হাইপার টেক্সট, হোয়াট ইজ হাইপার লিঙ্ক, হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, হোয়াট ইজ ওয়েব পেজ, তারপরে হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ ডব্লিউ ডট, এগুলি সবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো ছোট ছোট জিনিসগুলিকে আমরা মোটামুটি মানে মনে রাখবো, ছোট জিনিসগুলিকে একসাথে পড়ে আমরা মোটামুটি ধারণা নেব। এবং আইসিটি তে আমরা সিঙ্গেল কোয়েশ্চেনে যে শিটটা দিব, সেখানে এই ছোট ছোট জিনিসগুলিকে আমরা অ্যালাইন করে একত্রে কাভারেজ করার চেষ্টা করব। মডিউল বি, মডিউল বি, ডিফারেন্ট অ্যাপ্রোচ টু অটোমেশন অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম, আমার খুব ফেভারিট চ্যাপ্টার এটা, এবং আপনাদের পরীক্ষার জন্য এখানে এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে নেয়ার ডেটা, নেয়ারডিসি এবং ডিআরসি অর্থাৎ ডিজিটাল রিকভারি প্ল্যান সাইট, এটা থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। এই যে এটা প্রথম 1 নম্বর মডিউল বি। মডিউল এটা আমার কাছে খুব বেশি মানে অযৌক্তিক এবং কমন পড়বে না, অথবা পড়তে পারবো না এরকম মনে হয় নাই প্রথম এই মডিউলটা। কারণ এই মডিউলে মানে আইসিটি, আইসিটি কি, তার ব্যবহার, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইসিটি, ইলেকট্রনিক ব্যাংকিং এর এলিমেন্টস গুলি কি কি সেগুলি, এবং ইলেকট্রনিক ব্যাংকিং এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি, এটার ব্যবহার, পরিচিত জিনিস। কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অন্যান্য 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 জ্যাক বা ইনগ্রেডিয়েন্ট গুলি কি কি আছে সেগুলি আসছে প্রথম চ্যাপ্টারের মধ্যে। দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে যদি আমরা আলোচনা করি, 2 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে ফার্স্ট অফ অল 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে ডেটা, মানে রিকভারির যে ইস্যুটা আছে সেটা, সেই জায়গাটাতে আহ,
দ্বিতীয় চ্যাপ্টারের ডেটা রিকভারির ইস্যুস যেটা আছে, ডেটা রিকভারি রিলেটেড ইস্যুতে আপনার ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার এবং ডিজিটাল রিকভারি সাইট। দেখেন আমি কিন্তু এখন আমরা পড়ায় আলোচনা যাই নাই, তারপরে মানে বই বা লোকেশন দেখে আমরা বলতেছি এগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু ওইগুলি থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন আসবে। সুতরাং খেয়াল রাখতে হবে আমাকে যেটা বলা হয়েছে বা আমাকে যেটা দেওয়া হয়েছে, আমরা যেটা বলছি, জাস্ট এই টপিকস থেকে ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসবে। সো 1 নাম্বার, ডেটা সেন্টার, ডেটা নেয়ার ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট আমরা পড়বো আমাদের মতো করে। এবং এখানে এই যে 4 নম্বর পয়েন্ট যেটা ডেটা সেন্টার স্ট্যান্ডার্ড এন্ড সার্টিফিকেট, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্টিফিকেটের একটা ফরম্যাট আছে, এটাও ইম্পর্টেন্ট। কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ল্যান ওয়েন ম্যান, এটা ছোট একটা কেস স্টাডি টাইপের ছোট একটা প্রশ্ন। আইসিটি সিস্টেম, স্টোরেজ এন্ড ডেটা ব্যাকআপ সিস্টেম, এইখানে এগুলি আবার একটু ইম্পর্টেন্ট। এবং এগুলি ইম্পর্টেন্ট মানে হচ্ছে যারা যারা বেসিকলি আপনারা যারা ধরেন ইয়েতে খুব বেশি মানে কাভারেজটা না হয়, ধরেন আপনি পড়ার ক্ষেত্রে এগুলি আপনার জন্য একটু কঠিন হবে, আইসিটিতে যারা পড়ছেন তাদের জন্য এই জায়গাগুলি একটু কঠিন হবে। হ্যাঁ, এই জায়গাগুলি একটু কঠিন হবে। সো এই জায়গাগুলি পড়ার ক্ষেত্রে একটু মানে মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে এগুলি একটু অত জরুরি না। আর ভেরিয়াস সফটওয়্যার সিস্টেম, এগুলি থেকে প্রশ্ন আসে কিন্তু এগুলিকে আমি ওরকম করে বেশি পড়বো না, এখানে আমার শুধু পার্থক্যগুলি একটু দরকার থাকে পড়ার জন্য। অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল মানে আমরা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল হিসেবে যেমন এটিএম কার্ড, সিআরএম, সিডিএম মেশিন ব্যবহার করি, সেগুলি কোনটার কোন ভাবে কাজ করে তার ক্ষেত্রে ইম্পর্টেন্টলি ভূমিকা পালন করতে পারে। ডিপোজিট মেশিন, ফাস্ট ট্র্যাক, পজ মেশিন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে সিস্টেম ওয়েতে এগুলি যাচ্ছে। তারপরে মাস্টার কার্ড, বিভিন্ন কার্ডের মধ্যে বিভিন্ন কার্ডের ক্ষেত্রে বিভিন্ন কার্ড মানে বিভিন্ন কার্ডের অ্যাক্টিভিটিস, বিভিন্ন কার্ডে কোন ধরনের স্ক্যাম হতে পারে সেই স্ক্যাম প্রসেস নিয়ে আলোচনা, মানে সবকিছু মিলিয়ে কার্ড ফ্রড প্রিভেনশন। কার্ড ফ্রড প্রিভেনশন মানে এখন পর্যন্ত মানে সবচেয়ে অবহেলিত প্রশ্ন, কিন্তু এটা সবার আগে আসা দরকার ছিল। ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এম কমার্স, এগুলি সব আমরা প্রথম অধ্যায়ে অলরেডি পড়ে আসছি। সো রিকভারি মডিউল ডেটা আমরা দেখেছি, এখানে কিন্তু আইসিটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি থেকে পরীক্ষার প্রশ্ন আসছে গত বছর, প্রথম প্রশ্নটাই আসছে সাইবার সিকিউরিটি নিয়ে। সো আইসিটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, এই তিনটা পার্টকে মিলিয়ে আমি তিনটা প্রশ্ন পড়বো, কারণ এটা থেকে আপনাদের এবারের পরীক্ষার জন্য আসতে পারে। আইসিটি সিকিউরিটিটা অলওয়েজ ইম্পর্টেন্ট, সাইবার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। তো গত বছর আমরা এখান থেকে একটু কম প্রশ্ন পড়েছি, এবারে আমরা মানে সাবজেক্ট রিলেটেড ইস্যুতে আইসিটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এবং আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, এই তিনটার উপর বেস করে আমরা তিনটা প্রশ্ন এবারে আমাদের সাজেশনে অ্যাড করব, নতুন অ্যাড করেছি আমি। মডিউলে ফিনটেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ফিউচার টেকনোলজি বেসড ব্যাংকিং, এটা আমার একটা মানে কমফোর্ট জোন। কমফোর্ট জোন মানে হচ্ছে এখানে তিনটা জিনিস: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ব্লক চেইন ম্যানেজমেন্ট, ক্রিপ্টোকারেন্সি, এগুলি থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এবং এইটা আমাদের নেক্সট জেনারেশন ইনফরমেশন টেকনোলজির জন্য নেক্সট জেনারেশনের অ্যাডভান্স প্রসেস। সো এই অ্যাডভান্স প্রসেসটা সম্পর্কে আমার জানতে হবে, এবং এই চ্যাপ্টার থেকে স্পেসিফাইড প্রশ্ন আসে, উল্টাপাল্টা প্রশ্ন আসে না। আগে থেকে আমরা ডিক্লেয়ার দিতে পারবো যে এই চ্যাপ্টারের কোন প্রশ্নটা আসবে, কোন প্রশ্নটা কতখানি ইম্পর্টেন্ট এবং কোন পার্টটা কিভাবে পড়তে হয়। তারপরে বিস্তারিত ব্যাখ্যার ব্যাপারে আমরা আর আলোচনা করব না। সো আইসিটির ক্ষেত্রে আমাদের কাছে যেটা প্ল্যান মনে হচ্ছে যে আইসিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আমি সিঙ্গেল কোয়েশ্চেন, শর্ট নোট, যেটা যেদিকে মুভ করি না কেন,
আইসিটির ক্ষেত্রে আমার মানে তাড়াহুড়া করে আগে ম্যাথ শেষ করতে হবে, বা ম্যাথের পার্টি এই টাইপের প্রশ্ন আসতে পারে, বা ম্যাথের পাশাপাশি অন্য জায়গায় এই টাইপের জিনিস থাকতে পারে, এগুলি খুব বেশি ভাইটাল ইস্যু হয় না, এবং কমপ্লিটলি এখানে পার্থক্যটা আগে পড়তে পারবো না আমি, কারণ এইটা পুরোটাই চ্যাপ্টারের সাথে রিলেটেড। ইভেন সিঙ্গেল কোয়েশ্চেন আমি আগে পড়তে পারবো না। শুধুমাত্র যদি আপনারা মনে করেন যে ভাই ম্যাথটা আগে শেষ করে দেন, তাহলে হয়তো চারটা পাঁচটা ম্যাথের একটা প্র্যাকটিস করতে পারবো। বাট আইসিটির ম্যাথ কিন্তু ওপেন বুক ম্যাথ। যেমন ক্রেডিট অপারেশন ওপেন বুক ম্যাথ না, বই থেকে আসবে, বা আমরা যা পড়াবো সেটা থেকে আসবে। ট্রেড ফাইন্যান্স আমরা যেটা বলবো সেটা থেকে ম্যাথ আসবে। রিস্ক ম্যানেজমেন্ট আমরা যেটা বলবো সেটা থেকে ম্যাথ আসবে। জিএফআই আমরা যেটা বলবো সেটা থেকে ম্যাথ আসবে। বাট আইসিটি কিন্তু ওইরকম ম্যাথে বলা যাবে না আমরা যেটা পড়বো করবো সেটা থেকে আসবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাস্ট 2 ইয়ার্স যে টাইপের ম্যাথগুলি আসছে সেটাকে রিলিভেন্ট ধরে তার মতো করে আমরা কিছু ম্যাথ সেট করতে পারি, হয়তো 5টা 6টা ম্যাথ সেট করতে পারি, সেই ম্যাথগুলি আমরা প্র্যাকটিস করতে পারি। এটা করতে পারি একটা। ওইটা থেকে হয়তো আপনার আইডিয়া জেনারেট হবে, এবং আইডিয়া জেনারেট হলে আপনি বুঝতে পারবেন যে ম্যাথটা কিভাবে হচ্ছে। আইডিয়া জেনারেট হবে, আইডিয়া জেনারেট হলে সে অনুযায়ী হয়তো আপনি লিখতে পারবেন। এখন কথা হচ্ছে ম্যাথটা এখানে স্ট্যান্ড অ্যালোন, ম্যাথ আলাদা। আপনি যদি মনে করেন যে না ভাইয়া ম্যাথটা আগে শেষ করে দেন, তাহলে ম্যাথটা আগে শেষ করতে পারবো, বাট শর্ট নোট ডিফারেন্স কিছুই আমরা এখানে আগে শেষ করতে পারবো না চ্যাপ্টার শেষ করার আগে। কারণ এখানে আমি আন্দাজে কার্ড ফ্রডের সিকিউরিটি কি এবং সেটার সাথে কি কি ইনভলভমেন্ট রয়েছে, অথবা ইন্টারনেট এবং www এর মধ্যে পার্থক্য কি, এগুলি আমি আসলে নিজ থেকে বলতে পারবো না যদি না পড়া শেষ হয়। এখন আপনারা বলেন, আমরা কি ম্যাথটা আগে শেষ করবেন, ম্যাথের চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন? ম্যাথটা শেষ করব নাকি স্ট্রেট ফরওয়ার্ড চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করব? ভাইয়া আপনি যেটা বেটার মনে করেন। ওকে, তাহলে আমরা মোটামুটি স্টার্ট করি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে পেয়ার পেয়ার যেটা রেগুলার বেসিসের ক্লাস হয়, বা রেগুলার ওয়েতে আমরা যেটাতে যাই সেটাকে বেস করে আমরা মোটামুটি পড়াটা আগাই, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে। আমরা অ্যাজ ইউজুয়াল পড়াটা ধরি, রেগুলার বেসিসের চ্যাপ্টার ওয়াইজ যে পড়াটা শেষ করতে হয় সেভাবে শেষ করি। তারপরে আমরা আপনার ম্যাথ বা অন্যান্য পার্ট, রচনামূলক প্রশ্ন পড়লে ম্যাথ বা অন্যান্য পার্টগুলিকে আমাদের এমনি অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। আর আইসিডি তো এখানে ধরেন আপনি টপিকসটা আগে থেকে না জানলে আম, আপনার কোনো একটা জায়গায় আপনাকে ম্যাথ করতে দিল বা কোনো একটা জায়গায় কোনো প্রশ্ন লিখতে দিল, সেটা আসলে সঠিক ওয়েতে লেখা হবে আমার মনে হয় না। আমরা নতুন করে কিছু প্রশ্নকে এবার অ্যাড করব, কারণ নতুন করে কিছু প্রশ্নের জায়গায় আমরা হচ্ছে এই যেমন আইসিটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এগুলিকে অ্যাড করে এবারের পরীক্ষার প্রশ্ন তৈরি করতে হবে, বা এবারের পড়াটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। সো প্রথম পার্ট, মডিউল এ, ইন্ট্রোডাকশন অফ আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেম। মানে নর্মাল ধারণা রাখলেই হবে, এটা নিয়ে খুব বেশি পেনিট্রেট হওয়ার কিছু নাই। আমি বলবো কোন জায়গাটাতে আপনাকে পড়াটা মনে রেখে মুখস্থ করে পড়তে হবে, আর কোন জায়গাটা আপনি কনসেপচুয়ালি পড়লেই হবে। সো প্রথম পার্ট, হোয়াট ইজ আইটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আইটি এবং আইসিটি এই দুইটা কি এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি? এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সুবিধা কি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা আমাদের ক্ষেত্রে। আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা, is a technology which support activity involve the creation, storage, manipulation and communication of information together with the related method, management and applications। অনেক কঠিন কথা লেখা। ইনফরমেশন টেকনোলজি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য
আদান প্রদান করার জন্য ইলেকট্রনিক ওয়েটা ব্যবহার করার প্রসেসকে বলা হয় ইনফরমেশন টেকনোলজি। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ডেটা থেকে অন্য ডেটা বা প্রপার ওয়েতে স্টোরেজ কাভার করা, অথবা অর্থাৎ ফিজিক্যাল ফিজিক্যাল প্রেজেন্স বাদ দিয়ে ফিজিক্যাল প্রেজেন্স বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে, বা যেটাকে একদম সুন্দর ভাষায় যেটাকে বলা হয় ভার্চুয়াল ওয়েতে, যখন কোনো মানে তথ্য যখন কোনো তথ্য সংগ্রহ করা হয়, যখন কোনো তথ্য নতুন করে সৃষ্টি করা হয়, যখন কোনো তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, অথবা তথ্যের মাধ্যমে নতুন কোনো জিনিস আবিষ্কার করা হয় যে প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসকে বলা হয় ইনফরমেশন টেকনোলজি। তাহলে আমি একটা সফটওয়্যারে কাজ করব, সেটা থেকে ইনোভেটিভ নতুন কোনো তথ্য বের করলাম। আমি আইটির একটা একটা জিনিস তৈরি করলাম যেখানে আমি অনেকগুলি ডেটাকে খুব ছোট্ট একটা জায়গায় স্টোর করতে পারছি ইনফরমেশন টেকনোলজি ব্যবহার। সো ইনফরমেশন টেকনোলজি মূলত ভার্চুয়াল লাইনে, মানে ফিজিক্যাল লাইনের বাদ দিয়ে ভার্চুয়াল লাইনে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ক্রিয়েশন অ্যাজ ওয়েল, সংগ্রহ, সংরক্ষণ, ক্রিয়েশন, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন মানে হচ্ছে পরিমার্জন, ম্যানিপুলেশন করে সেই তথ্যের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা বা করতে চাওয়ার প্রসেসকে ইনফরমেশন টেকনোলজি বলে। আইটির সাথে শুধু সিটা যোগ করা মানে হচ্ছে উপরের সবগুলি কাজই হবে, যেটাকে আমরা বললাম ক্রিয়েশন, যেটাখানে আমরা বললাম স্টোরেজ, যেখানে আমরা বললাম ম্যানিপুলেশন, যেখানে আমরা বললাম যে নতুন করে উপস্থাপন। সবকিছুর পরের কথা হচ্ছে এই ক্রিয়েশন, স্টোর, কমিউনিকেশন, ম্যানিপুলেশন, রিভার্স, সকল কিছু যদি, সকল প্রসেস বা সকল কিছু যদি আমরা রিয়াল বেসিসে করি, অর্থাৎ কমিউনিকেশনের পার্সপেক্টিভে করি, একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য করি, তখন সেটাকে আমরা বলবো আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। মানে আমি ইনফরমেশনটাকে কমিউনিকেশনের বেসিসে ব্যবহার করার প্রসেসটাকে আমরা বলবো আইসিটি। Information and Communication Technology is a technology which refers computer systems such as computer hardware and storage, software, and system for communication of information between each other. এই between each other এর মধ্যে আবার একটা কথা আছে, যারা নেটওয়ার্কিং পাতে থাকবে তাদের মধ্যে ইনফরমেশন কমিউনিকেশন করা, যারা নেটওয়ার্কিং পাতে থাকবে না তাদের মধ্যে পৃথিবী উল্টে গেলেও আমি কমিউনিকেশনের কোনো জাংশন ক্রিয়েট করতে পারবো না। যেমন আমার যদি মোবাইল ফোন না থাকে, এখন আমি বলতেছি যে ইউটিউবে কি হচ্ছে আমার একটু দেখার ইচ্ছা, বাট আমার আসলে কোনো মোবাইল ফোন নাই। সো যদি মোবাইল ফোন না থাকে তাহলে আমার আসলে মানে এই কমিউনিকেশনের মানে সার্কেলেই তো আমি নিজেকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির সুবিধা। কেন আমরা আইসিটিটাকে অন্য যে কোনো কমিউনিকেশনের চেয়ে আগে ব্যবহার করব? বিকজ এটা হাই স্পিড, আমরা বুঝি, অ্যাভেলেবেল এনি টাইম, রাত দিন কোনো কথা নাই, আপনি সিস্টেমে বলে দিলে সে অটোমেটেড কাজ করবে। অ্যাভেলেবেল এনি টাইম, এনি হোয়ার, অ্যাকুরেসি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, মেমোরিতে রিটেন করা যায়, ডিলিজেন্স, ডিলিজেন্সটা ইম্পর্টেন্ট, কম্পিউটার ক্যান ওয়ার্ক কন্টিনিউয়াসলি ফর আ লং টাইম উইদাউট টায়ার্ডনেস হুইচ ইজ নট পসিবল ফর ম্যান। Interfacing is the way of communication one system with another system of ICT, such as communication in IT system of one bank with the other bank. This thus a customer of Maybank of Malaysia may avail to work with other bank. So একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের কমিউনিকেশন প্রপার ওয়েতে এক্সিকিউট করা বা প্রপার ওয়েতে এক্সিকিউট করার প্রসেসিংটাকে ইন্টারফেসিং বলা হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এখন পরীক্ষায় 1 নম্বর প্রশ্নটা আসতে পারে সরাসরি ইম্পর্টেন্স অফ আইসিটি আসতে পারে, আবার এমন আসতে পারে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আইসিটির প্রয়োগ বা উপকারিতা কি ব্যাখ্যা করে, এটাও আসতে পারে। নেক্সট,
নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এটিএম, সিডিএম, সিআরএম, পজ মেশিন, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং, আইভিআর? আমরা বলেছিলাম যেগুলি ছোট্ট ছোট্ট করে মনে রাখলে হবে, ছোট ছোট করে মনে রাখলে হবে, জাস্ট স্টেপস গুলি। চ্যাপ্টার নাম্বার 3-তে গেলে আমরা এখানে এটাকে আরেকটু মডিফাই করব। এটা হচ্ছে অল্টারনেটিভ মোডস গুলি কি কি, মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ব্যবহার করার মোডস গুলি কি কি। সো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ব্যবহার করার মোড হচ্ছে প্রথম এটিএম। আমরা মনে হয় সবাই জানি, আমি মনে হয় এটা নিয়ে কথা না বললেও হয়। সিডিএম, ATM booth is a place where one or more ATM are installed by bank. In some ATM booths, a separate deposit machine has been installed to accept cash in envelope and check, which is called cash deposit machine. এই তিনটা কথা, হ্যাঁ, একটা হচ্ছে এটিএম, একটা হচ্ছে সিডিএম, একটা হচ্ছে সিআরএম। এই তিনটার মধ্যে পার্থক্য কি? এটিএম দিয়ে আমরা আসলে কি করি? এটিএম দিয়ে আমরা টাকা উত্তোলন করি, এবং এইটার ক্ষেত্রে, এটিএম এর ক্ষেত্রে একটা ল্যান্ড কার্ড ব্যবহার করে আমরা এটিএম এর ইন্টারনাল প্রসিডিউরটা জানবো। এটা আমাদের মানে পরীক্ষায় আছে, এটা মডিউল 4-এ গিয়ে আমরা আলোচনা করবো যে ইন্টারনাল ব্যাকএন্ডে কিভাবে কাজ করে এটিএম, এটিএম ব্যাকএন্ডে কিভাবে কাজ করে। অথবা আমরা কার্ড দেই, একটা পাসওয়ার্ড দেই, সেখান থেকে মানে অটোমেটেড ডেটা প্রসেস হয়ে বের হয়ে আসা বা ডেটা প্রসেস হয় কিভাবে হয়, এটা মানে আপনাদের আইসিটি পরীক্ষায় প্রশ্ন আসে। এটিএম এর ক্ষেত্রে আসে, তারপরে ইমেইল কিভাবে কাজ করে ব্যাকএন্ডে, সেটাও পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে। এখানে আমরা শুধু এমনি জাস্ট দেখছি যে এটিএম কি কাজে ব্যবহার করা হয়, সিডিএম কিভাবে। দেখেন সিডিএম এ লেখা হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিন, মানে মেশিনের নামই বলা হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিন, মানে এখানে এই মেশিনের মাধ্যমে ক্যাশ জমা দেওয়া হয়। মানে আমরা ব্যাংকের ফিজিক্যাল ক্যাশ অফিসারের কাছে টাকা জমা দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিনের ক্ষেত্রে, সিডিএম মেশিনের ক্ষেত্রে। এখানে আমি টাকাটাকে একটা এনভেলপের মধ্যে দিয়ে, এনভেলপটা উপরে বক্স করে কোনটা কত টাকার নোট দিয়ে জমা দিয়ে দেই। জমা দিয়ে দিলে সে হচ্ছে অটোমেটেড, এটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে। তবে ফিজিক্যালি দিন শেষে ওই ক্যাশটা যখন কেউ বাইর করে, সেখানে যদি কোনো প্রবলেম থাকে তখন সেটা আবার আপনাকে রেজ করা হয়, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যায়। ক্যাশ রিসাইক্লিং মেশিনটা হচ্ছে ক্যাশ জমাও দেওয়া যাবে, ক্যাশ উত্তোলনও করা যাবে। এটা একটু ট্রিকি মেশিন, এবং অন্য যে কোনো মেশিনের তুলনায় এই মেশিনটার কমপ্লেক্সিটিটা একটু বেশি। সিআরএম যেখানে ক্যাশ জমা দেয়, ক্যাশ উত্তোলন করা যায়। ক্যাশ ডিপোজিট মেশিন সিটিএম যেখানে শুধু ক্যাশ জমা দেওয়া যায়। এটিএম যেখান থেকে ক্যাশ তোলা যায়। পজ টার্মিনাল, পজ টার্মিনাল হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইসে দেখবেন যে পজ মেশিন থাকে। আমি যখন ইয়েতে যাই, আমি যখন কোনো মার্চেন্ট হাউসে কোনো জিনিস কিনতে যাই, কোনো প্রোডাক্ট কিনতে যাই, তখন ওরা পজ মেশিনে আমার কার্ডটাকে মানে অ্যারোস করে, মুভ করায়, এবং এই মুভের উপর বেস করে অটোমেটিক্যালি আমার সেখানে ফান্ড অ্যাড হওয়া, ফান্ড সেখান থেকে বাদ পাওয়ার কাজটা কভারেজ হয় পজ টার্মিনেশনের মাধ্যমে। সো পজ মেশিন অ্যাজ ইউজুয়াল, এটা এত বড় করে পড়ার দরকার নাই, শুধুমাত্র পজ মেশিন কাকে বলে, এটার উপকারিতা কি এতটুকু পড়লেই হবে। ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে ইন্টারনেটের সহযোগিতায় আমি ব্যাংকিং যে সকল কাজ সম্পাদন করতে পারি তাকে বলা হয় ইন্টারনেট ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকিং এর যে সকল কাজ ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, সেগুলিকে আমরা বলবো ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে চেক ব্যালেন্স অ্যাকাউন্ট, তারপরে আমার স্টেটমেন্ট দেখা, কোনো ইউটিলিটি জমা দেওয়া, তারপরে মোবাইল রিচার্জ করা, তারপরে লোন প্রোভাইড করা, চেক বই ইস্যু করা, তারপরে হচ্ছে স্টপ পেমেন্ট করা, তারপরে হচ্ছে ক্লিয়ারিং এ চেক প্রসেস করার মতো কাজগুলি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করা হয়। এসএমএস ব্যাংকিং, এসএমএস এর মাধ্যমে যে ব্যাংকিং করা হয়, এসএমএস এর মাধ্যমে ইনফরমেশন শেয়ার করা হলে সেটাকে এসএমএস ব্যাংকিং বলে। আমরা জানি মোবাইল টপ আপ করা, ফান্ড ট্রান্সফার করা, অথবা অথবা অ্যাকাউন্ট ব্যালেন্স জানা, স্টেটমেন্ট ডাউনলোড করা, লোন স্টেটমেন্ট নেওয়া, এই সকলগুলি পড়ে। অ্যালার্ট ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং হচ্ছে অনেক সময় কাস্টমার কোনো একটা নির্দিষ্ট লিমিটের বাহিরে টাকা গেলে সেইটা অ্যালার্ট দিয়ে নিজেকে বা তার কোম্পানিকে বা কনসার্ন অথরিটিকে অ্যালার্ট করে যে এটা এত টাকার বেশি গেলে একটা অ্যালার্ম দিবে, এবং ওই অ্যালার্মের উপর বেস করে আমরা কাজ করব। এটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। আইভিআর, আইভিআরটা ইম্পর্টেন্ট। আইভিআর হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স মানে হচ্ছে অটোমেটেড ভয়েস ভয়েস রেসপন্স যেগুলি থাকে সেগুলি।
অটোমেটেড ভয়েস রেসপন্স, এগুলি সাধারণত ফোনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমরা যে প্রায় কাউকে কল দিলে যদি তিনি ফোন কলটা পিক করতে না পারেন বা পিক না করেন, তখন আমরা মানে উনি ওই দিক থেকে বলেন, দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা আইবিআর এর ইফেক্ট। আবার ক্রেডিট কার্ডের লিমিট বা ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট বা ক্রেডিট কার্ডের কোনো চেঞ্জের জন্য যখন আমরা অটোমেটেড, প্রতিটা ব্যাংক একটা নাম্বার বলে দেয়, নিজস্ব নাম্বার দিয়ে যখন চেক করি তখন আমাকে বলে মানে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডে স্বাগত, বাংলায় চাপলে এক, বাংলায় চাইলে এক চাপুন, ইংরেজিতে চাপলে চাইলে দুই চাপুন, আপনি দুই চাপেন, ইংরেজি আসে। তারপরে আগেরা ব্যাগেরা কথা বলতে বলতে আপনার ক্রেডিট কার্ডের লিমিট, অন্যান্য জিনিস বা রিলেটেড ইনফরমেশন গুলি আপনি নিতে পারেন। সো এগুলি হচ্ছে আইভিআর এর ইফেক্ট, এবং আইভিআরটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইভিআরটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নতুন করে আইবিআর এর সাথে এখন আমরা এই যে কিউআর কোডটাকে অ্যাড করবো, যে কিউআর কোড, বাংলা কিউআর কোড যেটাকে বলে, কিউআর কোডটাকে নতুন করে অ্যাড করবো। 3 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর সুবিধা কি? ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং হচ্ছে অনলাইনে টাকা জমা, অনলাইনে টাকা তোলা, তারপরে হচ্ছে কাস্টমারকে ব্রাঞ্চে যেতে হয় না, তারপরে টাইম সেভ হয়, তারপরে হচ্ছে আমি মানে রিস্ক যেটা আছে সেটা মিটিগেট হয়, তারপরে হচ্ছে আহ, আপনার মানে একজনের কাছ থেকে আরেকজন টাকা নিয়ে যাওয়া, ফরজারি হওয়ার যে ইস্যুস আছে সেগুলি দরকার, সেগুলি হয় না। সবই অনলাইন বা ইলেকট্রনিক ওয়েতে ট্রানজেকশন গুলি হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনলাইনের ক্ষেত্রে লিমিটেশনস দেওয়া থাকে, যে আপনি এত বেশি এত ফান্ড উইথড্র বা জমা দিতে পারবেন না, যেটা ফিজিক্যাল ব্যাংকিং এর ক্ষেত্রে বা যেটাকে আমরা বলি অফলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে করা সম্ভব। এবং কাস্টমার মে গেট মানি ফ্রম এটিএম ডিউ টু ফল্ট at ATM hardware or software or due to exhaust of the money at the ATM vault. কেউ যদি কোনো ফেক কোনো ট্রানজেকশন করতে চায় সেটা কিন্তু সম্ভব, এবং উনি যে ফিজিক্যাল ট্রানজেকশন করতে গেলে, কেউ ফেক ট্রানজেকশন করতে গেলে ওটা আইডেন্টিফাই করাটা সোজা, সামনে আসে দেখে চেহারা কথাবার্তা বলার পরে। কিন্তু অনলাইন বেস অ্যাক্টিভিটিতে আসলে এগুলি সম্ভব না, এগুলি সম্ভব না। এবং এটা অটোমেটেড কাজ করে, সেখান থেকে মানে ফল্ট বা আহ, মানে আনফেয়ার মিনস অ্যাডাপ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কাস্টমার মাস্ট হ্যাভ এ কম্পিউটার উইথ ইন্টারনেট। এখানে আবার একটা সুবিধা হচ্ছে, আপনি ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং করতে গেলে আপনার ইন্টারনেট থাকতে হবে এবং সেই টাইপের মোবাইল থাকতে হবে, না হলে আপনি এই ধরনের ব্যাংকিং ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবেন না। এটা মাচ পিপলের জন্য খুব বেশি সুখকর না, কারণ এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। কোনো কারণে আপনার পাসওয়ার্ডটা লিক হলে আপনার অ্যাকাউন্টের সকল ফান্ড চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা ফিজিক্যাল ব্যাংকিং এর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম। কারণ ফিজিক্যাল ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি চেক নিয়ে যাবেন, চেক দেখবে, আপনাকে দেখবে, চেকের সকল ফিচার চেক করবে ব্যাংকার অফিসার, তারপরে পেমেন্ট দিবে। কিন্তু অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে তো আসলে এই ইস্যুসটা থাকে না। সো অনেকগুলি অ্যাডভান্টেজ থাকার পরেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে পাই। সো এই ডিসঅ্যাডভান্টেজ গুলিকে যদি ওভারকাম করা যায় তাহলে অনলাইন ব্যাংকিং আমাদেরকে মানে অসুবিধার তুলনায় সুবিধাই বেশি দেয়। এই সুবিধা অসুবিধাগুলির মধ্যে, সুবিধা কোনটা অসুবিধা কোনটা সুবিধা, এগুলির মধ্যে আপনি অসুবিধা যত দিকে আলোচনা করেন, যেভাবে আলোচনা করুন, দিন শেষে আপনি বলবেন যে আপনার সুবিধার পরিমাণটা বেশি। 4 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন অ্যাবাউট কম্পিউটার জেনারেশন টাইপস অফ কম্পিউটার। কম্পিউটার জেনারেশন কমপ্লিটলি পড়ার দরকার নাই, ঠিক আছে, বাদ। বাট টাইপস অফ কম্পিউটারটা একটু রিডিং করতে পারেন, একটা দুইটা ডেফিনেশন আসতে পারে। হোয়াট ইজ অ্যানালগ টু কম্পিউটার, অথবা হোয়াট ইজ হাইব্রিড কম্পিউটার, হোয়াট ইজ সুপার কম্পিউটার, হোয়াট ইজ ডিজিটাল কম্পিউটার, মানে একটা দুইটা ডেফিনেশন আপনার পরীক্ষায় চলে আসতে পারে। সো 4 নম্বর প্রশ্নে আমি আসলে টাইপস অফ কম্পিউটারটাকে শুধু কোয়েশ্চেন হিসেবে রাখছি, আর হিস্ট্রি অফ কম্পিউটার বা জেনারেশন অফ কম্পিউটারটাকে প্রশ্নে রাখছি না, এটা বাদ দেব। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইনপুট আউটপুট অ্যান্ড প্রসেস ডিভাইস অফ এ কম্পিউটার। আমরা জানি, যেটা আমি দেখলাম সেদিন ওয়ানেও আছে,
আমার মেয়ে ওয়ানে পড়ে, সেখানেও দেখলাম ইনপুট ডিভাইস হচ্ছে, গ্রাফে কে কে দেখাচ্ছে এটা ইনপুট ডিভাইস। সেই প্রশ্নটা আমরা জানি যে ইনপুট মানে কম্পিউটারের ভিতরে তথ্য নেওয়ার জন্য যেই যেই ডিভাইসগুলি ব্যবহার করা হয় সেগুলিকে সব ইনপুট ডিভাইস বলা হয়, যেমন কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, সবই হচ্ছে ইনপুট ডিভাইসের। আউটপুট হচ্ছে যে সকল ডিভাইসের মাধ্যমে ভিতরে তৈরিকৃত কাজ বাহিরে দেখা যায়, যেমন মনিটর, স্পিকার, প্লুটার অথবা অন্যান্য জায়গাগুলিকে যেটা বুঝি সেটা। আর প্রসেসিং ডিভাইস মানে যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি সিপিইউ। সিপিইউ মানে হচ্ছে এই যে আমি ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটা ইনপুট দিলাম, সেটা মাঝখানে প্রসেস হয়ে আউটপুট আকারে বের হয়ে আসে। এই টোটাল প্রসেসটার কমান্ডটাকে যে প্রসেসের মাধ্যমে ওয়ার্কেবল করা হয় সেটাকে বলা হয় প্রসেসিং ডিভাইস। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই কাজগুলি করে। 6 নম্বর, এক্সপ্লেন ডিফারেন্ট মেমোরি ডিভাইস উইথ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এন্ড সফটওয়্যার। এটা ইম্পর্টেন্ট। মেমোরি ডিভাইসের ক্ষেত্রে মেমোরি ডিভাইস মানে হচ্ছে যে সকল ডিভাইস সাধারণত তথ্য সংরক্ষণ করে রাখে। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয় ইনিশিয়ালি, একটা হচ্ছে প্রাইমারি এবং মেইন। দ্য মেমোরি ডিরেক্টলি কানেক্টেড টু সিপিইউ, সিপিইউর সাথে যেটা কানেক্টেড থাকে সেটাকে বলা হয় প্রাইমারি বা মেইন মেমোরি। ইট ইজ ইউজ টু স্টোর প্রোগ্রাম ডেটা এন্ড আদার। র্যাম এন্ড রম আর দ্য এক্সাম্পল অফ সাচ মেমোরি। প্রাইমারি মেমোরি। র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি? র্যাম কি কাজে ব্যবহার করা হয়, রম কি কাজে ব্যবহার করে, এবং দুইটাকে প্রাইমারি মেমোরি বলা হয় কেন? ওরদিকে সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি, দ্য মেমোরি হুইচ ইজ ইউজ টু স্টোর দ্য ইউজার ইনফরমেশন পার্মানেন্টলি ইজ কল্ড সেকেন্ডারি অর অক্সিলারি মেমোরি। প্রাইমারিতে যে ডেটাটা থাকে সেটা পার্মানেন্টলি ডেটাটা রিটেন করে থাকে না, বাট সেকেন্ডারিতে মানে পার্মানেন্ট ওয়েতে ডেটাটা রিটেন করা থাকে, যেমন ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদি। হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, পেন ড্রাইভ বলতে কি বোঝে এটা অত ইম্পর্টেন্ট না। ক্যাশ মেমোরি বলতে কি বোঝে এটা ইম্পর্টেন্ট। স্পেসিফিক মেমোরি প্লেসড উইথ সিপিইউ অর মেইন মেমোরি টু ইনক্রিজ স্পিড অফ এ প্রসেসিং ইজ কল্ড ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে আপনার ফোনে অথবা আপনার কম্পিউটারে যত ধরনের অবাঞ্ছিত ইনফরমেশন বা অবাঞ্ছিত ফাইল আছে সেগুলিকে ডিমোলিশ করে আপনার সফটওয়্যারের স্পিডটাকে বাড়ায়। ইউপাস এবং ভোল্টেজ স্টেবিলাইজার। ইউপাস হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেম, ইউপাস দিয়ে আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই কনজিউম করতে পারি, অর্থাৎ কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে যাতে আপনার ব্যবহৃত যন্ত্রপাতি আনইন্টারাপ্টেডলি বিদ্যুৎ সংযোগ পায়, সেটা হচ্ছে ইউপাস এর মাধ্যমে আমরা জানি। ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে যে স্টেবিলাইজার দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি রিস্টোর করি এবং সেই ইলেকট্রিসিটির একটা নির্দিষ্ট অংশ আমরা জমা করে রাখি, এবং ওই জমার পরে যখন কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় 1-2 মিনিট পরে সেটা আবার কানেক্টিভিটি পায়। কম্পিউটার সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, এই দুইটা জিনিস একটু দেখতে হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইম্পর্টেন্ট। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, ছোট করে 2-3টা ল্যাঙ্গুয়েজের কথা একটু মনে রাখলে মোটামুটি আপনাদের হয়ে যাবে। এতটুকু হচ্ছে আপনাদের প্রথম চ্যাপ্টারের ব্রড কোশ্চেনের পড়া। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলি আপনারা দেখে নেবেন। আমরা নেক্সট ডে এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পড়া পরের ক্লাসটা স্টার্ট করব। সাজেশনটা শেয়ার করে দিব উইথিন দিস উইক। সাজেশন এবং সলিউশন দুইটাই এই উইকের মধ্যেই আমি শেয়ার করে দিচ্ছি। আর কেউ বাংলা পরীক্ষা দিবেন কিনা পার্সোনালি আমাকে একটু নক দিন, তাহলে বাংলা সিনপসিস নিয়ে আমরা আই উইল ডিসকাস। আমাদের পরের ক্লাস হচ্ছে সরিয়া বেস ব্যাংকিং। উইল স্টার্ট দ্য ক্লাস এট 5:30 PM, অথবা আমরা একটু নামাজের ব্রেক নেই, 5:30 বাজে, 5:45 আমরা আইসিটি ক্লাস স্টার্ট করবে, সরি সরিয়া বেস ব্যাংকিং ক্লাস স্টার্ট করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই যে শেষ, আমার শেষ। নামাজ পড়তে সময়